যে আসলে আমরা ভিন্ন কোনো অবস্থানে নাই। আমরা যত 15 বছরে যে অবস্থানে ছিলাম এখনো সেখানে আছি এবং সেখানেই আমাদের ভুল ভাঙত। এটা কেন হলো? এটাই তো হওয়ার কথা। কেন এতদিন হয়নি সেটি তো আমি ভাবছি। 25 ফেব্রুয়ারির ঘটনার প্রতিবাদ করতে যে আমি সেনাকুঞ্জে প্রাইম মিনিস্টারকে বলেছিলাম দেশটা কি আপনার বাপের? এটা আমার দোষ। সেনা অফিসার যারা বসেছিল রেড টেপ পরা কর্নেল অ্যান্ড অ্যাবভ তাদেরকে তাকিয়ে আমি বলেছিলাম প্রাইম মিনিস্টার এই যে যারা বসে আছে রেড টেপ পরা এরা সবাই হিজড়া এবং এই হিজড়াদের কারণেই আমরা আমাদের ভাইদের বাঁচাতে পারিনি। আপনাকে আমি দোষ দিতে চাই না, আপনার দোষ আছে। আপনি বিডিআরের 24 তারিখের অনুষ্ঠানে যাবেন না চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন। আপনার দোষ আছে, আপনার লোকজন বিডিআরের মধ্যে মিছিল করেছিল সেনাবাহিনী রক্ত চাই বিডিআর ভাই ভাই, এগুলোর আপনি জবাব দেন। তা আমি যখন পরবর্তীতে অ্যারেস্ট হই, আমি এবং হাসিম আমরা একই সাথে একই মামলায়, হাসিম পরে চাকরি হারায়, 4.5 বছর জেল হয় এবং আমি আমার জীবনের খুব সুখময় একটা স্মৃতি আমি সারা জীবন বয়ে বেড়াই যে এই জেলখানায় হাসিনের সাথে আমার দেখা হয়েছিল। যে মামলায় আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তখন যখন আমাকে গুম করা হয়, আমাকে যখন আয়না ঘরে রাখা হয়, আমাকে যখন অত্যাচার করা হয়, আমার আঙুলের নখের ভিতর দিয়ে সুচ ঢুকানো হয়, আমার ভাইরাই করেছিল এটা। এবং সেই জন্যে সেনা অফিসার যে কত জঘন্য হতে পারে এইটা দেখে আমি এখানেও কিন্তু মন খুলে কথা বলতে শঙ্কিত, কারণ এখানেও সেনা অফিসার আছে। এই কথাটা আপনারা সেনা অফিসার উপস্থিত যারা আছেন মনে করবেন না কিছু, কারণ আমি এত জঘন্য একটা চিত্র দেখে এসেছি যে অপোজিট সাইড অফ আর্মি অফিসার ক্যারেক্টার, আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, মন খুলে কথা বলতে পারছি না। তো যাই হোক, আমি প্রথম থেকে বলি সেটা হলো যে আমার চাকরি চলে গেল 16 জুন। তারপরে আমি কিছুদিন চাকরি খুঁজলাম, পেলাম না। তারপরে শেষ পর্যন্ত আমার বিরুদ্ধে মামলা হলো, যে মামলার আসামি আমি, হাসিম, আমার আর এক কোর্সন আবদুল্লাহ, এখানে বসে আছে ফেরদৌস। তো আমাদের বিরুদ্ধে একটা স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, যার মামলার কথা হলো যে আমরা নাকি ষড়যন্ত্র করেছি, দেশের সরকার উৎখাত এবং সেনা প্রাইম মিনিস্টারকে হত্যার জন্য পরিকল্পনা করেছিলাম। তো যেটার বিরুদ্ধে আজকে এত বছর ধরে মামলা চলছে, কেউ সাক্ষী দিতে আসলো না। এটা সাধারণ মামলা, সেই জন্যে। অথচ দেখেন এই মামলাটা উইথড্র করার জন্য যত রকমের কাগজপত্র যা যা চেয়েছে গভর্নমেন্ট সব জমা দিয়েছি। এত 1 বছর হয়ে গেল। আমি স্বরাষ্ট্র ওদের সাথে দেখা করেছি, সেক্রেটারির সাথে দেখা করেছি, মামলা উইথড্র হয়ে যেত। মামলা উইথড্র কিন্তু হয়নি। চাকরি যখন আমার যায়, আমরা প্রথম 6 জন অফিসারের চাকরি যায় যারা পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম। আমি ছিলাম চাকরিতে সবার থেকে সিনিয়র। এই 6 জন অফিসারের 5 জনকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেই আমি পাইনি। আজকে যখন সেই চাকরির জন্য আমি দরখাস্ত করলাম, চাকরি কিন্তু আমি ফেরত পাইনি এখনো। আমি একা না, এরকম আরো অনেকে আছে। এই যে আজকে আমাদের এখানে এসে এই কথাগুলো যে বলতে হচ্ছে, এটা আসলে বিব্রতকর আমার জন্য, একজন আর্মি অফিসারের জন্য। আমার 45 আর্টিকেলের কথা বলা হচ্ছে, যে আর্টিকেলটা একটা কনস্টিটিউশনের অংশ। এখানে ইতিহার উল্লেখ করেছে এই কনস্টিটিউশনটাই অবৈধ, কারণ এই কনস্টিটিউশন তৈরি হয়েছে, পাস হয়েছে পাকিস্তানি এমপিদের মাধ্যমে। এটা কিভাবে একটা দেশ চলে অবৈধভাবে দেশ চলছে এত বছর, 45 বছর, কত বছর, 52 বছর, যেটাই হোক না কেন এই কনস্টিটিউশনের আন্ডারে চলতেছে। তো আমি ইন্তেশার সম্পর্কে একটু বলতে চাই। ছেলেটাকে আমি প্রথমে দেখি যেভাবে, হঠাৎ মনে পড়লো ইন্তেশারের বাবা আমার ইউনিট অফিসার। ও যখন জয়েন করে ওকে আমি নাম দিয়েছিলাম খোরাসানি, কারণ ওর নামের সামনে খোরাসানি দিয়ে শুরু। খোরাসানি শাহ মোহাম্মদ এজাজ আফজাল। ওর বাবাকে আমি যা চিনি, ও অনেক কম করছে, সে কিন্তু একজন বিপত্তি। এই মেজর আফজাল, মেজর আফজাল ওই বিপত্তিকের ছেলে। ও যতটুকু করছে ওর বাপের নাম রক্ষা হয় নাই। ওর বাপ থাকলে আরো কিছু করতো, ওই রকম ছেলে এই মেজর আফজাল, আমার ইউনিট অফিসার। তো সেখানে আমি ও যে সমস্ত প্রসঙ্গ তুলেছে সেগুলো নিয়ে যদি একটা কথা বলি, সেটা হলো যে ও বলেছে সংস্কারের কথা বলেছে। তো সংস্কার মানে হলো কি, যে আমরা যে ব্রিটিশ পিরিয়ডের যে মিলিটারি MBML যেটা
এটা কি অ্যাব্রিভিয়েশন, যে অ্যাব্রিভিয়েশন MBAL, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। এইটা হয়েছে ব্রিটিশ পিরিয়ডের করা, এবং ওইখানে যে পিএনজির প্রসঙ্গটা যে আসছে, ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে এবং তারা তাদের নিয়ম আইন বানিয়ে নিয়েছিল, এবং সেটাই আমরা ধারাবাহিকভাবে ফলো করে আসছি। পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, তারপর থেকে যারা করছে তারা ওই ব্যক্তি, ওই সংগঠন। এই যে 47-এর দেশ স্বাধীন, তারপরে ওই 1857 সালের যে বিপ্লব, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন। আজকে খালামা যেগুলো বললেন, দেশপ্রেমিক যারা, তাদের কি হয়েছে? 1857 সালের যারা যোদ্ধা, তাদেরকে ঝুলায় ঝুলায় মারা হয়েছে। ভারত বিরোধী আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা ঝুলছে, তারা নেতাজি সুভাষ বোসের সাথে যারা ছিল। এই যে ঝোলা শুরু হয়েছে, দেখেন, যদি জিয়াউর রহমান যে বিদ্রোহ করেছিলেন, সেই বিদ্রোহে যদি পাকিস্তান টিকে যেত, আবার আর একটা পার্টি কিন্তু ঝুলতো। এই ঝোলাঝুলি কিন্তু চলছে এখনো। আমি আমার জীবনের যে বর্ণনা দিলাম, হাসিন জেলখানা, মানে মিলিটারি কাস্টডি, ওর বিচার হচ্ছে। হাস্যকর হলো কি, আমাকে জেলখানা থেকে নিয়ে গেল, বললো যে হাসিনের বিরুদ্ধে আমি সাক্ষী দিলেন। আমি এখানে দেখি যে কোর্টের মধ্যে হাসিন বসে আছে, ওইখানে কোর্টের বিচারক হলো ব্রিগেডিয়ার কামরুল, সবাইকে আমি চিনি। তো আমাকে তারা চা খাইতে খাইতে বললো, আউট অফ দি কোর্ট, যে হাসিনের বিরুদ্ধে এই অভিযোগ, তুমি যদি সাক্ষী ঠিক মতো দাও। প্রসিকিউটার আমার জুনিয়র, আবার সে বললো, যদি স্যার একটু হেল্প করেন তাহলে আপনার মামলাটা আমরা খারিজ করে দেবো। তারপরে কোর্টে গেলাম, কোর্টে আমাকে জিজ্ঞেস করা শুরু হলো। তো শুরু হলে আমি খালি বইটিকে বললাম যে, দেখেন, ওর বিরুদ্ধে আমাকে মামলার সাক্ষী নিয়ে আসছেন, আপনারা কি বাতমাস খান না? দিন তো আসবে একদিন, বিচার হবে। বিচার হয় না এখনো। হাসিন কিন্তু ওই ব্রিগেডিয়ার কামরুলকে হাত পা সব কাটার কথা বলে আসছে, এখনো কাটা হয়নি। এই কাটা হয়নি, এই জন্যই কিন্তু এই অবস্থা হচ্ছে। সাথে সাথে যদি, মানে ওই এই যে আমরা জুলাই আন্দোলনের কথা বলি, এর পরে পরেই যদি এই 10 লাখ 5 লাখ বা 5 জন 20 জন বা 100 জনের ঝুলে রাখা হতো, তাহলে কিন্তু সব সোজা হয়ে যেত। এখন আর হাসান হাসান স্যারের পিএনজি হতো না। এখন কি হইলো? ওই লোকগুলোই তো আছে যারা আমার চাকরি ফেরত দিচ্ছে না, ওই লোকগুলোই তো আছে যারা আমার মামলা উইথড্র করছে না। সব জায়গায় তো তারাই। আপনারা কি ভুলের রাজত্বে আছেন? কেমনি আশা করেন যে আপনি দেশের জন্য কাজ করবেন এবং আপনি পিএনজি হবেন না? অবশ্যই হবেন, আরো কিছু হবেন।